পাকিস্তান এখন একটা অ্যাডভান্টেজিয়াস পজিশনে আছে। ভারত পাকিস্তানের মধ্যে যে এই সিচুয়েশনটা হয়েছে, বর্তমানে ভারত বলতেছে যে তারা এই অ্যাটাকটা করেছে কারণ ওই 15 দিন আগে পেহেলগামে যে সিচুয়েশনটা হয়েছিল ওটার জন্য। বাট আমি প্রথমেই মনে করি যে আমাদের এটা হচ্ছে মোদী সরকার যখন তাদের আর্টিকেল 35 সম্ভবত 35 আলফা, যেটা হচ্ছে এটা ছিল একটা প্রিন্সলি স্টেট, ওখান থেকে তারা সরাসরি ভারত সরকার তার আন্ডারে যখন কাশ্মীরকে নিয়েছে, এটাই হচ্ছে মূল কারণ। কারণ এই জিনিসটা কাশ্মীরিবাসী ঠিক মতো নেয় নাই, যদিও তারা ইন্ডিয়ার সাথে শান্তিতেই ছিল, কিন্তু তারা এই জিনিসটাকে মেনে নিতে পারে না, এই জন্য এটা এসকেলেট করছে। এখন তারা চোখ বন্ধ করে এটা পাকিস্তানের উপরে দোষটা দিচ্ছে। সো এ ব্যাপারে তারা ব্যাপক প্রপাগান্ডা করেছে। বাট ফাইনালি কি হলো আমরা দেখলাম যে ভারত যেটা করেছে, এর আগে বালাকোটে যখন তাদের এই যে অপারেশনটা হয়, যেটাতে এই যে উইং কমান্ডার অভিনন্দন প্লেন MiG-21 কে ড্রপ করা হয়, তখন তারা করেছিল কি পাকিস্তানের বিভিন্ন ফ্রন্টে একসাথে অনেকগুলো একবার দেখিয়েছে এই লাইনে, আরেকবার নর্থে সাউথে, মানে তারপরে হঠাৎ করে একটা অপারেশন করার চেষ্টা করেছে, মানে ডিসিভ করার জন্য। ওইটাও ফেল হয়েছিল। এইবার ভারত কি ডিসিশনটা নিয়েছে, তারা এর আগে বলে দিচ্ছে যে আমরা কাশ্মীর এলাকাতে আমরা বিমান বাহিনীর মহড়া করছি। ওই মহড়া করতে করতেই তারা এখানে ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পরে তারা এই অপারেশনটার নাম দিয়েছে অপারেশন সিন্দুর। এটা একটা মনস্তান্ত্রিক ভাবে নামটা দিয়েছে অপারেশন সিন্দুর। কি জন্য? কারণ ওই যে পেহেলগামে যে সমস্ত 26 জন মারা গেছে, এর মধ্যে 25 জনই ছিল হিন্দু, এবং তাদের যারা হাজব্যান্ড ছিল, হাজব্যান্ড মারা গেছে। তো ওয়াইফের সিন্দুর, এটা একটা সাইকোলজিক্যাল এফেক্ট করার জন্য দিয়েছে অপারেশন সিন্দুর, যে সেই সিন্দুরের ইয়াকে রক্ষা করার জন্য তার এই অপারেশন। সো পাকিস্তান এর সাথে একটা সুন্দর অপারেশনটা করেছে। তারা তো অপারেশনের নামটা আগে থেকে ঘোষণা করেনি। সো যখন অপারেশন শুরু হয়ে গেছে, তখন তারা প্রথম হাফ এর মধ্যেই তারা 5টা বিমান নাকি ভূপাতিত করেছে। এই 5টার মধ্যে অলরেডি আমরা 3টার কনফার্মেশন ইন্ডিয়াই দিয়েছে, রয়টারকে বলেছে। তারপরে দ্য হিন্দু একটা নিউজ করেছিল, পরবর্তীতে এটা ডিলিট করে দিয়েছে। বাট রয়টারের কাছে ইন্ডিয়ান অথরিটি স্বীকার করেছে যে ইন্ডিয়ার অকুপাইড কাশ্মীরে ওখানে 3টা জায়গার মধ্যে 3টা বিমান ভূপাতিত হয়েছে, এবং তারা বলেছে এটা নাকি আনআইডেন্টিফাইড, তারা আইডেন্টিফাই করতে পারেনি। সো এখানে একটা জিনিস বুঝতে হবে যে অপারেশনটা যখন পাকিস্তান যখন করেছে, তখন সাকসেস হওয়ার পরে তারা এটার নাম দিয়েছে অপারেশন সোহাগরাত। সোহাগরাত আমরা সবাই জানি সিন্দুর, আর সোহাগরাত হচ্ছে just something with making love with someone, so they wanted to make love with India, সোহাগরাত, এবং তাদের 5টা বিমান ড্রপ করে দিয়ে। এখানে আমি অ্যাকচুয়ালি ঘটনা হওয়ার পর থেকেই ফলো করতেছিলাম পাকিস্তানি এবং ইন্ডিয়ান মিডিয়াগুলো। ইন্ডিয়া তো মোটামুটি ফাটায় ফেলতেছে যে তারা 9টা জায়গায় অপারেশন করেছে, 9টা জায়গায় মিসাইল হামলা করেছে, এবং সবগুলো হচ্ছে সিভিলিয়ান, এবং তারা বলেছে যে তারা এই যুদ্ধকে অ্যাক্সেলারেশন দেওয়ার জন্য চাচ্ছে না, এই কারণেই তারা কোনো সামরিক টার্গেটে হামলা করেনি। বাট তারা কিন্তু এর মধ্যে মসজিদে হামলা করেছে, মসজিদ ভেঙে গিয়েছে। এবং আইএসপিআর মুখপাত্র জেনারেল শরীফ উদৌ উনি বলেছেন যে 6টা জায়গায়, তারা বলেছে কিন্তু 6টা জায়গায় তারা ইয়াটা করেছে, ড্রপ করেছে, এবং 24টা ইম্প্যাক্ট হয়েছে, মানে বম যতগুলো বা মিসাইল যেগুলো ড্রপ করেছে সবগুলো ইয়া হয় নাই, কিছু মিসফায়ার হয়েছে। এবং পরবর্তীতে যে যুদ্ধ যখন চলতেছে, তারা ইন্ডিয়ার ভিতরে, যদিও বলতেছে ইন্ডিয়া বলতেছে যে তারা 30 মিনিট নাকি পাকিস্তানের ভিতরে ছিল। আবার আরেকটা সমর্থিত সূত্রে জানাচ্ছে যে তারা নাকি অ্যাকচুয়ালি পাকিস্তানের ভিতরেই ঢুকে নাই, দূর থেকে। যেহেতু রাফায়েল যেটা করতে পারে, সে অনেক দূর থেকে টার্গেটকে না দেখে রাডারের মাধ্যমে করতে পারে। সো আমি এখানে একটা জিনিস বলবো, যখন এই যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভারত, বলে বেড়াচ্ছে ভারত, এই আমেরিকা আমাদের বন্ধু, যুদ্ধের সময়
আমেরিকা আমাদেরকে সাহায্য করতে পারে, যে তাদের রাডার, পাকিস্তানের রাডার জ্যাম করে দিবে, সো পাকিস্তান অন্ধ হয়ে যাবে, তারপরে তারা অপারেশন করবে। বাট আমরা অন গ্রাউন্ডে দেখলাম অ্যাকচুয়ালি ইন্ডিয়া, পাকিস্তানের যে চাইনিজ এয়ার ডিফেন্স সিস্টেম যেটা আছে, এটার নাম হচ্ছে HQ-9B। এটা একসাথে 300 কিলোমিটার জায়গা কভার করতে পারে, একসাথে 8টা বিমানকে লক করতে পারে, এবং 5টা বিমান ওদের এরিয়ার ভিতরে আসার সাথে সাথে ওই 5টা বিমানকে লক করে এবং 5টাই উড়িয়ে দিয়েছে। এর মধ্যে অবশ্য আরো কন্ট্রোভার্সি আছে, যে শুধু গ্রাউন্ড থেকেই এটা ধ্বংস করা হয় নাই, JF-17 যেটা আছে পাকিস্তানের, এটাই, এবং একজন উইং কমান্ডারের নাম পাওয়া যাচ্ছে, উইং কমান্ডার আফ্রিদি, সে এটার মধ্যে অ্যাক্টিভ ছিল এবং হি ইজ এ ন্যাশনাল হিরো। এই দুইটাই হইতে পারে, যেটাই হোক, বাট এন্ড রেজাল্ট হচ্ছে 5টা বিমান যদি ভূপাতিত করে, চোখ বন্ধ করে এই ব্যালেন্সটা চলে যাচ্ছে পাকিস্তানের কাছে। ইভেন একটা বিমানও যদি ইন্ডিয়ার একটা বিমান যদি পাকিস্তান ফেলে দিত, তাহলেই পাকিস্তান জিত। সেখানে 5টা এবং 3টার কনফার্মেশন ইন্ডিয়া নিজেই দিয়েছে। আর পাকিস্তান বলেছে এখনো যে তাদের একজন পাইলটকে নাকি ধরা পড়েছে, বাট এটা এখন ডিটেলস এখনো, প্রমাণটা এখনো আসেনি। বাট এখানে একটা জিনিস বলি, সেটা হচ্ছে আমি পাকিস্তানি একজন এয়ার কমোডারের স্পিচ শুনতেছিলাম, উনি যেটা বললো যে একসাথে 70টা ভারতীয় বিমান এই অপারেশনে অংশগ্রহণ করেছে, আর তার বিপরীতে নাকি 27টা পাকিস্তানি বিমান করেছে। এখানে একটা জিনিস বুঝতে হবে যে আমরা সবাই জানি যে ভারত হচ্ছে 4র্থ মিলিটারি পাওয়ার, পাকিস্তান হচ্ছে 12th। সো অবভিয়াসলি সবকিছুই পাকিস্তানের ভারতের পক্ষে যাবে। বা একটা জিনিস দেখেন, যখন ব্রিটিশ থেকে আমরা স্বাধীন হই, তখন আর্মিটাকে ভাগ হয়ে যায়, আর্মি, আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা ভাগ হয়ে যায়। তখন পাকিস্তান তার ভূমি এবং জনসংখ্যার দিক থেকে 1:2, যদি 2টা ডিভিশন যদি ভারত পায়, পাকিস্তান পেয়েছে 1টা। সো এটা জনসংখ্যা। সো একইভাবে তারা পরবর্তীতে যখন পাকিস্তান ডেভেলপ করেছে, সো একটা সেক্টরে অলমোস্ট 1:1 স্ট্রেংথ আছে, যদি বেশিও থাকে হয়তো বা 1:2 থাকতে পারে। বাট একটা জিনিস বুঝতে হবে যে ভারতকে পাকিস্তান বর্ডার ম্যানেজ করতে হয়, চায়না বর্ডার ম্যানেজ করতে হয়, ইভেন বাংলাদেশ বর্ডার ম্যানেজ করতে হয়। সো এই সবগুলো দিয়ে সে কিন্তু ফুল স্ট্রেংথে পাকিস্তানের সাথে যুদ্ধ করতে পারবে না। সো যারা হিসাব কিতাব করেন যে ভারত হচ্ছে এই দিয়ে কি বলে, তার শক্তিশালী একটা দেশ, তার ইকুইপমেন্ট বেশি, তার বিমান বেশি, সবকিছু, ইটস রং। তারা যেটা করেছে যে 70টা, যদিও পাকিস্তানি মিডিয়া থেকে 70টা থেকে কম হতে পারে, বেশিও হতে পারে, বাট কথা হচ্ছে তার এরিয়ার মধ্যে যে বেশি বিমান ছিল, তার মানে হচ্ছে তাদের পাকিস্তানের টার্গেটও বেশি ছিল, এবং সেই অনুযায়ী 5টা বিমানকে তারা ভূপাতিত করেছে। এবং এটা হচ্ছে একটা মানে ভারতীয়, আমি বলবো অ্যাগেন রং স্ট্র্যাটেজি। অ্যাট দ্য সেম টাইম রাফায়েল, যেটা হচ্ছে 4.5 জেনারেশনের একটা অত্যাধুনিক অস্ত্র, বিমান, যেটার মার্কেটিং অ্যাকচুয়ালি হয়েছে তার ক্যাপাবিলিটি নিয়ে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু কোনো যুদ্ধে এই বিমানটা ব্যবহার হয়ে তার উপযুক্ততা প্রমাণ করতে পারে নাই। বাট অন গ্রাউন্ডে উল্টা দিকে পাকিস্তানের যে নিজেরা বানায় JF-17, এটা কিন্তু ব্যাটেল টেস্টেড, রাফায়েল কিন্তু ব্যাটেল টেস্টেড না। এখন রাফায়েলের যে ক্যাপাবিলিটি আছে, অ্যাকচুয়ালি সেই ক্যাপাবিলিটি থাকলে, আপনারা যদি মনে করেন যে ওই যে বালাকোট অ্যাটাকের পরে যখন উইং কমান্ডার অভিনন্দন তাকে যখন ভূপাতিত করা হয়েছিল, তখন মোদি বলেছিল যদি এখন রাফায়েল থাকলে তারা নাকি কিছু একটা করতে পারতো। বাট এখন রাফায়েল থাকা অবস্থায়ও তাদের 3টা রাফায়েল ড্রপ হয়েছে। এবং অ্যাট দ্য সেম টাইম আমি একটা জিনিস শুনলাম যে একটা নিউজে, যে ফ্রান্স কনফার্ম করেছে অ্যাটলিস্ট অন্তত 1টা রাফায়েল ড্রপ হয়েছে, 1টা রাফায়েল। সো অ্যাট দ্য সেম টাইম রাফায়েলের যে স্টক মার্কেটের ভ্যালু কমে গেছে, এবং অ্যাকচুয়ালি ইন্ডিয়ার অ্যাকচুয়ালি এখানে চোখ বন্ধ করেই বলা যায় যে তাদের যে
এয়ারফোর্সের যে অফিসার যারা আছে তার এফিসিয়েন্সি সাথে যদি পাকিস্তানের এফিসিয়েন্সি তুলনা করা যায়, ইটস নাথিং। আমি এখানে শ্রদ্ধা করে স্মরণ করি হচ্ছে আমাদের এয়ার কমোডোর টপ গান যিনি ছিলেন সাইফুল আজম, তিনি কিন্তু একইভাবে একসাথে 3টা দেশের হয়ে যুদ্ধ করেছেন, 3টা না, বাংলাদেশ, পাকিস্তান, ইরাক এবং জর্ডান। এবং জর্ডানের হয়ে উনি একদিনে 3টা ইসরায়েলি বিমান ফেলে দিয়েছিলেন। এবং সেম 1965 ওয়ারে উনি অনেকগুলো ভারতীয় বিমান ফেলে দিয়েছিলেন। সো এবং শুধু তাই না, ভারতের 65 ওয়ারের সময় যে ডগ ফাইট গুলো হতো, তখন তো এত রাডার ছিল না, ছিল না, এগুলো ইয়ার টু ইয়ার কম্বাট মানে ভিজুয়াল ইয়া মাধ্যমে হতো। সো এখন কিন্তু হয়ে হচ্ছে এখানে রাডার রাডার থাকে, গ্রাউন্ড থেকে তাদেরকে সাপোর্ট দেওয়া হয়। বাট আমি যেটা শুনলাম যে চায়নার যে ওই HQ-9B যেটা, এই সিস্টেমটা অ্যাকচুয়ালি ওদের রাডারকে অ্যাকচুয়ালি যখন লক করে দেয় তখন নাকি সব রাডারটা জ্যাম করে দেয়। সো তাদের ম্যানুভারিং ক্যাপাবিলিটি তেমন থাকে না। সো এটাতে যেটা প্রমাণ হয়ে গেল অ্যাকচুয়ালি ফ্রান্স, এবং আমি মনে করি এটার এফেক্ট হিসেবে এখন ফিউচারে অ্যাকচুয়ালি ভারতের বিমান বাহিনীর এফিসিয়েন্সির জন্য কিন্তু রাফায়েলের বদনাম হয়ে গেল। এবং ফিউচারে তাদেরকে এবং সম্ভবত নেভির জন্য তারা 26টা রাফায়েল অর্ডার দিয়েছে, এগুলো বোধহয় এখনো রিসিভ করে নাই। এগুলো এখন দেখা যাক রাফায়েল তাদেরকে ইয়া করে কিনা। এখানে একটা হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে, একটা রাফায়েলের দাম 280, মানে ভারত যেটা কিনেছে $288 মিলিয়ন করে এক একটা। সো 5টা বিমান যদি হয় অলরেডি $1 বিলিয়ন গন। সো অ্যাকচুয়ালি এটা লস হলো কার? এই উগ্রত্ববাদী হিন্দুত্ববাদী যে মোদী সরকার, তারা যখনই ওই ভারতের কাশ্মীরের যে স্বায়ত্তশাসন টাইপ যেটা ছিল, এটাকে যখন নিজের কন্ট্রোলে নিয়ে গেছে, এইটার মধ্যেই বীজ বপন করা আছে। এটা একটা রং ডিসিশন। এবং 2019 সালে একটা নিউ জার্সি, যেখানে নিউ ইয়র্কের নিউ জার্সির একটা ইউনিভার্সিটি একটা অ্যাসেসমেন্ট করেছিল। তারা পাকিস্তানি কিছু জেনারেল এবং ইন্ডিয়ান কিছু জেনারেল এনেছিল, আলাদা আলাদাভাবে বিভিন্ন কোশ্চেন করেছিল তাদের যুদ্ধের প্রস্তুতি, নিউক্লিয়ার ব্যবহার করবে কিনা। এইটার একটা অ্যাসেসমেন্ট হিসাবে তারা বলেছিল 2025-এর মধ্যে এখানে নিউক্লিয়ার যুদ্ধ হবে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে, এবং অ্যাটলিস্ট 12 কোটির উপরে লোক মারা যাবে। সো যেহেতু এটা 2025, সবাই এটার মধ্যে হিসাব মিলাচ্ছেন। বাট এটা বুঝতে হবে যে এই অ্যাসেসমেন্টটা হয়েছে হচ্ছে 2019, তার মানে হচ্ছে তখনও এই নরেন্দ্র মোদী ক্ষমতায়। সো তারা করে কি, এখানে হচ্ছে ডিসিশন নিবে কিন্তু লিডারশিপ। সো নরেন্দ্র মোদীকে তারা অ্যাসেস করেছে যে এই লোকটা হচ্ছে পাগল, এই লোকটা হচ্ছে হিন্দুত্ববাদী, এবং তার নিজের লাভের জন্য নিজের ব্যক্তিগত নিজের দেখাতে চাবে যে সে একটা বিশাল মানে বিশাল একটা বীর, তার ইয়ে দিয়ে এবং তার দলের পক্ষে একটা যুদ্ধ বাঁধানোর চেষ্টা করবে। এই কারণেই কিন্তু এই সিচুয়েশনটা হয়েছে। এবং তারা অ্যাসেস করেছে যে 2025-এ একটা ইয়া হইতে পারে, কি বলে, নিউক্লিয়ার ওয়ার হতে পারে। আর আরেকটা কারণ হচ্ছে পাকিস্তানের যে ডিফেন্সিভ পলিসি যেটা আছে, এখানে হচ্ছে তারা আক্রান্ত হইলেই তারা নিউক্লিয়ার ব্যবহার করবে, এরকম একটা ডক্ট্রিন তাদের আছে। সো এই দুইটা হিসাব মিলায়, বাট আমি এখন যেটা মনে করি যে এই সিচুয়েশনে বর্তমানে যদি যুদ্ধের ব্যালেন্স দেখি, পাকিস্তান অনেক এগিয়ে আছে। স্কোর কার্ড যদি বলি তাহলে এখন পর্যন্ত CNN থেকে যেটা দেখলাম যে পাকিস্তানের মারা গেছে 26 জন সিভিলিয়ান এবং 46 জন হচ্ছে আহত হয়েছে। ইন্ডিয়ার মারা গেছে 10 জন, তাদের 48 জন আহত, এবং তাদের 5টা বিমান এবং একটা ড্রোন, মিলিটারি ক্যাপাবল ড্রোন যেটা দিয়ে এয়ার স্ট্রাইক করা যায়, তারা ধ্বংস করেছে। সো স্কোর কার্ড দেখলে এটা পাকিস্তানের পক্ষে। বাট এখন আবার পাকিস্তান আবার বলেছে যে এটা নিয়ে আগামী 48 ঘন্টার মধ্যে রিটালিয়েট করব, তারা এটার প্রতিশোধ দিবে। বাট আমি মনে করি যে পাকিস্তানের অ্যাকচুয়ালি প্রতিশোধটা হয়ে গেছে। এখন এটাকে যদি অ্যাক্সেলারেশন করা হয় তাহলে দেখা যাবে যে এটা নিউক্লিয়ার ওয়ারের দিকে যেতে পারে। এবং আমি অ্যাকচুয়ালি নিজে বলেছিলাম যে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হবে না। কারণটা হচ্ছে কি, আপনি অ্যাকচুয়ালি বুদ্ধিমান এনিমিকে অ্যাসেস করতে পারেন, কারণ যে বুদ্ধিমান এনিমি জানে যে এটাতে কোনটাতে লাভ কোনটায় ক্ষতি। এই মোদি চাওয়ালে জানে না। এবং বাংলাদেশে যেটা হয়েছে যে শেখ হাসিনার আমলে আমরা দেখছি জেনারেলরা প্রমোশন
আর ক্ষমতার লোভে শেখ হাসিনার পা চাটছে, সেম জিনিস ওই ইন্ডিয়ান জেনারেলরা সেম কাজ করতেছে, প্রমোশন এবং ইয়ার লোভে মোদি যেটা বলতেছে ওইটাই করতেছে। বাট এট দ্য এন্ড আমি মনে করি পাকিস্তানের এখন স্থিত হওয়া উচিত আগামী 48 আওয়ার্সের মধ্যে, যে তারা আবার হামলা চালাবে, যেটা এইভাবে করাটা মানে হলে এটা নিউক্লিয়ার যুদ্ধের দিকে যাবে। আমি মনে করি যে এই সমস্ত স্মল স্কার্মিশ যেটা হচ্ছে এটাতে আমি খুশি। ইন্ডিয়া পাকিস্তান যখন এই ধরনের সিচুয়েশনে ব্যস্ত থাকবে, পাকিস্তান ইন্ডিয়ার নিজের ঘর গুছাইতে ব্যস্ত থাকবে, তার ওই যে নাকটা সবসময় আমাদের বাংলাদেশের এখানে গলায়, এটা গলানোর একটু কমবে। বাট এটা যদি নিউক্লিয়ার ওয়ার হয় এটাতে আমরা এফেক্টেড হইতে পারি। আর ভারত যেটা হচ্ছে, তারা যদি যুদ্ধে হেরে যাওয়ার চেষ্টা করে তখন সবাইকে জড়ানোর চেষ্টা করে। এই ইয়ার মধ্যে যতজন আছে দেখবেন মিসাইল আমাদের দিকে মারছে, নেপালে মারছে, মেরে বলবে পাকিস্তান মারছে। সো এরকম একটা সিচুয়েশন হইতে পারে। সো আমাদের এখন কি করা উচিত বাংলাদেশের? আমি মনে করি যে বর্তমানে বাংলাদেশ আর্মির যে স্ট্রং পয়েন্ট, উইক পয়েন্ট সব ইন্ডিয়া জানে। এই গত 16 বছরে ভারতের গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে আর্মি সবাই আমাদের যত ক্যাপাবিলিটি আছে সবকিছু জানে। সো এই সিচুয়েশনে বাংলাদেশ আর্মিকে অ্যাকচুয়ালি কিন্তু সম্পূর্ণভাবে সংস্কার করতে হবে, মিলিটারি ক্যাপাবিলিটি, আর্মামেন্ট থেকে শুরু করে সবকিছু। এবং এটা করতে হলে আপনি জেনারেল ওয়াকারের আন্ডারে পারবেন না। জেনারেল ওয়াকার, লেফটেন্যান্ট কর্নেল শাহিন, আরো যারা আছে আমি এই মুহূর্তে না বলি, এই দুইটা হচ্ছে মেইন হচ্ছে ভারতের এজেন্ডা। আর একটা হচ্ছে ডিএমআই, ব্রিগেডিয়ার জেনারেল সেলিম, সরাসরি ভারত থেকে কোর্স করে আসছে, আসার পর থেকে ওখানটায় ডিএমআই হয়ে এখন ওই আন্দোলনের সময় তার অনেক ভূমিকা ছিল, এটাকে অনেকে লেখালেখি করছে। এই বড় বড় যারা ভারতের এজেন্ট যারা ছিল এদেরকে সরাইতে হবে, সরানোর পরে আমাদের ডিফেন্সটাকে ঢেলে সাজাইতে হবে। আদারওয়াইজ মানে সানজুর একটা কথা আছে যে ইফ ইউ ওয়ান্ট টু, জিনিসটা হচ্ছে যে তুমি যদি শত্রুর সবকিছু জানো তাহলে তুমি তার সাথে এঙ্গেজ হইতে পারো এবং ইউ উইল নেভার লুজ, এরকম একটা কথা। আমি এক্স্যাক্টলি এটা নয়, বাট কথা হচ্ছে সবকিছুই যখন ভারত জানে, আমরা যদি তাদের সাথে একটা যুদ্ধে জড়াই, আমরা গ্রাউন্ডে হয়তো বা গ্রাউন্ড হোল্ড করতে পারবো আমাদের মিলিটারি মাইট দিয়ে, বাট অ্যাট দ্য এন্ড আমরা সাকসেসফুল নাও হইতে পারি, কারণ আমাদের ভিতরে ভারতীয় লোকজন আছে, আমাদের জেনারেলরা হচ্ছে ভারতীয় চর। সো এটা চেঞ্জ করতে হবে। সো এখানে আমি মনে করি যে বাংলাদেশ আর্মিকে অ্যাকচুয়ালি এখানে ঢেলে সাজাইতে হবে এই যুদ্ধের প্রস্তুতি। প্রফেসর ইউনুস যেটা কয়েকদিন আগে বলেছে যে আমাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে, বাট যুদ্ধের জন্য প্রস্তুত হইতে হবে এবং অ্যাট দ্য সেম টাইম আমি একটা জিনিস বলি, এর আগে জেনারেল আজিজের আমলে বাংলাদেশ আর্মির জন্য তারা ইন্ডিয়ান ট্রাক কিনেছে, অশোক লেল্যান্ডার। আমরা যদি ওদের সাথে যুদ্ধ বা কনফ্লিক্ট হই, অলরেডি তো আমরা দেখতেছি যে কিছু হইলেই তো এইটা সাপ্লাই দিবে না, ওটা সাপ্লাই দিবে। যুদ্ধ অবস্থা যদি শুরু হয় আমাদেরকে কিছু দিবে না, এটা স্পেয়ার পার্টস কোনো কিছু দিবে না, আমরা ওখানে কিনছি। তারা বাংলাদেশ আর্মির যত সিও আছে তাদের জন্য টাটা হেক্সা, এটা জেনারেল আজিজ কিনে নিয়ে আসছে। এটা নিয়ে আমি লেখালেখার পরে আমাকে দুইজন, আমার এক পুরনো সিও আর একজন সিনিয়র অফিসার জাস্ট ফোন করে থ্রেট দিছে যে তুমি এখনো যদি বাংলাদেশে আসো, তোমাকে যদি এয়ারপোর্ট থেকে অ্যারেস্ট করা হয় তুমি কি করবা? আমি বললাম স্যার আপনার কাছে সাহায্য চাবো না। এনিওয়ে, সো তাছাড়া তারা ভারত করেছিল কি আমাদের সম্ভবত 100-এর মতো ল্যাপটপ দিয়েছিল, এগুলো হচ্ছে প্রতিটা সিওর জন্য। তার মানে হচ্ছে এই যে ডিভাইসটা যখন যেই ইউজ করবে এবং গাড়িগুলো যে ইউজ করবে তাদের লোকেশনটা তাদের জানা থাকবে, এবং আমি মনে করি এগুলোর মধ্যে সবসময় লিসেনিং ডিভাইস বা ওই ধরনের কিছু থাকে। এটা আমি বলার পরেও সেনাবাহিনী, ওই যেহেতু সেনাপ্রধান বললে সবকিছুই হয়ে যায়, ওইটা হয়েছে। সো ওই ধারাবাহিকতাতে জেনারেল ওয়াকারও ভারতের এজেন্ট। সো আমাদেরকে যুদ্ধ প্রস্তুতি নেওয়ার জন্য আমাদেরকে অ্যাকচুয়ালি এই জিনিসটা, এই জেনারেলগুলোকে না সরাইলে আমাদের অ্যাকচুয়ালি ডিফেন্সটা অপূর্ণ থাকে না। এখন আমি মনে করি যে বাংলাদেশের যে ডিফেন্স যেটা আছে, অনেকে স্পেশালিস্ট টাইপ কথাবার্তা বলেন, আমাদেরকে সবাইকে কি বলে সবাইকে আর্মস ট্রেনিং দিতে হবে। হ্যাঁ, বাট একটা জিনিস বুঝতে হবে যে বর্তমান যুগে এয়ারফোর্স প্লেজ এ ভেরি ভাইটাল রোল। আমাদের এয়ার ডিফেন্স সিস্টেমটা যদি আমরা শুধু আপগ্রেড করি, এখন এটার জন্য একটা রাফায়েল কেনার থেকে কিন্তু এটা দিয়ে সবচেয়ে অত্যাধুনিক আমি মনে করি যে চাইনিজ যেটা আছে HQ-B9, এটা আমরা কিনতে পারি, এই জিনিসটা কিনতে পারি। মোট কথা হচ্ছে এটা, বা আমেরিকা যদি আমাদেরকে যদি করিডোর
ওই মায়ানমারের ওখানে করিডোর দিতে আমরা আমেরিকার সাথে একটা ডিলে আসতে পারি যে তোমরা আগে মায়ানমার যদি আমাদের এখানে এয়ার স্টাফ করে তুমি আমাকে এয়ার ডিফেন্সটা দিবা। আমার কাছে সবকিছু গিভ অ্যান্ড টেক, মানে আমরা কোনো সাপোর্ট করলে তাদের কাছে কিছু একটা আদায় করতে হবে। সো আমরা যদি ওদের কাছে ডিফেন্সটা পাই ওইটা আমরা ইন্ডিয়ার এগেনস্টে ব্যবহার করতে পারবো, কোনো ইয়া নাই। বাট কথা হচ্ছে আমাদের ডিফেন্স সিস্টেমটা ইয়া করতে হবে। যারা অ্যাকচুয়ালি আরো বেশি জ্ঞানী, এখানে আমি বলবো না যে আমার জ্ঞানের মাত্রা অধিক, আমি যেটা লেম্যান ভাবে যেটা বুঝি সেটা হচ্ছে ভারত আমাদের সবকিছু জানে, এই জিনিসটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। বাট এই মুহূর্তে আমি চাই না যে একটা নিউক্লিয়ার ওয়ার হোক, নিউক্লিয়ার ওয়ার হইলে এটা আমাদের এফেক্ট করবে। এবং পাকিস্তান এই মুহূর্তে জাস্ট সিম্পলি 6-0 গোলে, 6 না ওকে 5 বলি, দ্রোনটা বাদ দিলাম, 6-0 গোলে এগিয়ে, 5-0 গোলে এগিয়ে আছে। এটা মোদী সরকার যেটা চেয়েছিল যে ওদের হিন্দুত্ববাদী যে এন্টি মুসলিম অ্যাটিটিউড যেটা আছে এই জিনিসটা সবার মধ্যে ইনফ্লিক্ট করার চেষ্টা করছে। এবং পাকিস্তান, ইন্ডিয়া খুব স্মার্টলি ওই যে তাদের যে ব্রিফিং যেটা হয়েছে এরপরে ওদের মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে, ওখানে দেখলাম যে লেফটেন্যান্ট কর্নেল বা কর্নেল কুরেশি, একজন মহিলা মুসলিম মহিলা, তাকে নিয়ে এসছে জাস্ট টু ব্যালেন্স করার জন্য। সো এই মুহূর্তে ভারতীয় মিডিয়াগুলো দেখলে আপনি দেখবেন যে শুধু বলতেছে যে তারা এয়ার স্ট্রাইক করেছে, এই করেছে সেই করেছে, কিন্তু তাদের সমস্ত বিমান অ্যাটাকের পরে ফেরত আসছে কিনা এটা নিয়ে একটা কথা বলতেছে না। এক জায়গায় আমি শুনেছিলাম বোধহয় ইন্ডিয়া টুডেতে যে তারা বলতেছিল যে হ্যাঁ ইয়াতে অকুপাইড কাশ্মীর যেটা আছে ওখানে 3টা এরকম বিমানের ইয়া হয়েছিল, ওইটুকু হওয়ার পরে শেষ। এই দ্য হিন্দু এটা নিয়ে নিউজ করার পরে আবার ডিলিট করে দিয়েছে। এবং অ্যাকচুয়ালি গদি মিডিয়া এখন শুধু ওই বকবকেই করতেছে যে তারা ইয়ার মধ্যে কতগুলা অপারেশন করে আসছে। ইভেন একজন এক্স জেনারেল টুইট করেছে, যে নামটা আমি ভুলে গেলাম, টুইট করেছে যে পিকচার আবি বাকি। বাট কথা হচ্ছে এটা হচ্ছে মানে 5টা বিমান হারানোর পরে পিকচার আর কোথায় বাকি থাকে আমি বুঝলাম না। সো আমার অ্যাকচুয়ালি যা বলার ছিল আমি বলেছি। এখন যদি কোনো কোশ্চেন থাকে দিব। 8Q9B KSM, আচ্ছা হ্যাঁ, আমি ডিটেলসটা জানি না। দ্য গাই ইজ ইউ নট এ কি, ইংলিশে তো বুঝি না। আমাদের অন্তত লালমনিরহাট চায়না এয়ারবেস চাই। ওকে, কোনো কোশ্চেন থাকলে। জয় সাহা, বাংলাদেশ আর্মি কে প্যান্ট খুলে কি মানে ভারতীয় লোকজন আর কি আমার ইয়াতে আসিয়া ভারতীয় লোকজন কমেন্ট করে গুড। বাংলাদেশ মেইন ফ্যাক্টর পলিটিক্যাল পার্টি, ইয়েস, এটা হচ্ছে পলিটিক্যাল ডিসিশনটা হচ্ছে আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই যে পলিটিক্যাল ডিসিশন এবং মিলিটারি, আমরা সবাই জানি যে মিলিটারি হ্যাভ এ কন্ট্রোল ওভার অ্যাডমিনিস্ট্রেশন পাকিস্তানে। ভারতে এটা পলিটিক্যাল গভর্নমেন্ট। বাট পাকিস্তানে যেটা হয় সেটা হচ্ছে আর্মি এবং আইএসআই মিলে একটা ডিসিশন নেয় এবং পলিটিক্যাল গভর্নমেন্ট শুধু হা করে এটার মধ্যে। এইটার জন্য যেটা সুবিধা হয়েছে সেটা হচ্ছে এই যে যুদ্ধটা হলো, এই যুদ্ধটাতে জেনারেল আসিফুরকে অপেক্ষা করতে হয় না কারো ডিসিশন, সে সবাইকে ফ্রি হ্যান্ড দিয়ে দিচ্ছে, একসাথে অপারেশনটা হয়েছে এবং এই অপারেশনের কারণে অ্যাকচুয়ালি তারা এখন 5-1 গোলে আগায় আছে। বাট অ্যাট দ্য সেম টাইম ইন্ডিয়াতে যেটা আছে, তারা যদিও বলে দিছে যে সবাইকে ফ্রি হ্যান্ড দেওয়া হলো, কিন্তু তাদের একটা পলিটিক্যাল কন্ট্রোল সবকিছুতেই ছিল। সো ইন্ডিয়া যুদ্ধ অবস্থায় পাকিস্তান যে আর্মি যে ফ্রিডমটা ইউজ করতেছে ইজ গুড ফর দেম ফর নাও। ধন্যবাদ। আর যদি কোনো ইয়া না থাকে আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।